মাঝরাত, ঘড়ির কাঁটায় তখন ঠিক দুটো। ঢাকা শহরের রাজপথগুলো অদ্ভুত এক নিস্তব্ধতায় ডুবে আছে। এই শহরেই কোনো এক অভিজাত এলাকা, শীতাতপ নিয়ন্ত্রিত কাচের দেয়ালের ওপাশে বসে কিছু মানুষ ছক কষছে। তারা কেউ কখনো ক্যামেরার সামনে আসে না, সাধারণ মানুষ তাদের নামও জানে না, কিন্তু তাদের হাতের একটি মাত্র ইশারায় এই দেশের কোটি কোটি মানুষের ভাগ্য নির্ধারিত হয়। ক্যামেরার লেন্সের ওপারে থাকা এই অদৃশ্য শক্তিকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় ডিপ স্টেট বা ছায়া সরকার। আর এই ছায়া সরকারের সবচেয়ে বড় দুর্নিয়ন্ত্রক যন্ত্রটি হলো গণমাধ্যম, একটি পুরো দেশের মানুষের চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করার রিমোট কন্ট্রোল। কিন্তু ক্ষমতার এত বড় পট পরিবর্তনের পরও কেন এই খেলার চরিত্রগুলো একটুও বদলায় না? আজ আমরা প্রবেশ করব সেই রুদ্ধদ্বার কক্ষে, যেখানে বসে প্রতিদিন সাজানো হয় জনমত ধোলাইয়ের সুনিপুণ নীল নকশা। রাজনীতি কোনো সরল রেখায় চলে না, এটি মূলত এমন এক দাবার বোর্ড যেখানে বীরেরা কিংবা রাজপথের লড়াকু সৈনিকেরা কখনোই জানতে পারে না যে তারা কেবলই বলি হওয়ার জন্য জন্ম নিয়েছে। বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে এই দাবার বোর্ডটি নিয়ন্ত্রিত হয়ে আসছে বহু দশক ধরে। তৈরি করা হয়েছিল এমন এক মাস্টার প্ল্যান যাতে এই দেশে এক ধরনের লিমিটেড ডেমোক্রেসি বা নিয়ন্ত্রিত গণতন্ত্র বজায় থাকে। বাইরে থেকে দেখতে মনে হবে তীব্র রাজনৈতিক প্রতিযোগিতা চলছে, কিন্তু ভেতরে ভেতরে ক্ষমতার চাবিকাঠি থাকবে খুব সুনির্দিষ্ট কিছু মানুষের পকেটে। বলা হয়ে থাকে, তুমি যদি তোমার শক্তিশালী প্রতিবেশীকে খুশি রাখতে না পারো, তবে তোমার ধ্বংস অনিবার্য। এই একটি ভূরাজনৈতিক মন্ত্র আমাদের ক্ষমতার অলিন্দে এমনভাবে গেঁথে দেওয়া হয়েছে যে এর বাইরে যাওয়ার ক্ষমতা কারো নেই। আর এই প্রভাব বিস্তারের মাধ্যমগুলো শুধু রাজনৈতিক চাপেই সীমাবদ্ধ থাকেনি। দিনের পর দিন ধরে টাকা, কর্পোরেট লাইসেন্স কিংবা গোপন ব্ল্যাকমেইলিং টুলস ব্যবহার করে কিনে নেওয়া হয়েছে দেশের শীর্ষস্থানীয় প্রভাবশালীদের। তারা এমন একটি সরকার চায় যারা হবে পুরোপুরি তাদের উপর নির্ভরশীল, এক পুতুল সরকার যাদের সুতো বাধা থাকবে সাউথ ব্লকের মতো কোনো অদৃশ্য হেডকোয়ার্টারে। আর এই মনস্তাত্ত্বিক দাসত্ব সাধারণ মানুষের মগজে ঢুকিয়ে দেওয়ার মূল দায়িত্বটি দেওয়া হয়েছিল দেশের প্রধান প্রধান মিডিয়া হাউসগুলোকে। কিন্তু এই অভেদ্য সিস্টেমের বিরুদ্ধেও কখনো কখনো কেউ কেউ দাঁড়িয়ে যায়। হাদি ছিলেন সেই অল্প কয়েকজন মানুষের একজন, যিনি এই অদৃশ্য ব্যবস্থার চোখে চোখ রাখার দুঃসাহস দেখিয়েছিলেন। হাদি এমন কিছু সত্য, এমন কিছু গোপন নথিপত্র জনসম্মুখে এনেছিলেন যা এই ছায়া সরকারের ভিত্তিমূলে কাঁপন ধরিয়ে দিয়েছিল। তিনি প্রতিটি জনসভায় বলতেন, এই সংসদ সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করার জন্য তৈরি হয়নি, এটি তৈরি হয়েছে এক বিশেষ অভিজাত শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য। কিন্তু হাদি জানতেন না যে সংসদের দরজায় তিনি কড়া নাড়ছিলেন, সেখানে তার মতো আপোষহীন মানুষের জন্য কোনো প্রবেশদ্বার রাখা হয়নি। তাকে থামানো জরুরি হয়ে পড়েছিল, কারণ তিনি এমন এক ভাষায় কথা বলেছিলেন যা ডিপ স্টেটের জন্য চরম অস্বস্তিকর ছিল। কোনো সাধারণ নির্বাচন বা আইনি প্রক্রিয়া দিয়ে হাদিকে আটকে রাখা সম্ভব ছিল না। আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন। সিস্টেম যখন কাউকে আইনি উপায়ে হারাতে পারে না, তখন সে কি করে? হাদিকে চিরতরে সরিয়ে দেওয়া হলো। তার সেই রহস্যময় মৃত্যু কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না, এটা ছিল পুরো ব্যবস্থার পক্ষ থেকে একটি স্পষ্ট এবং রক্তাক্ত বার্তা। আমাদের ছকে যে আসবে না, এই দাবার বোর্ডে যার চাল আমাদের নিয়মের বাইরে যাবে, এই রাষ্ট্রে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিন্তু রক্ত কখনো বৃথা যায় না। জুলাই মাসের সেই উত্তাল দিনগুলোতে রাজপথ রঞ্জিত হয়েছিল হাজারো তরুণ প্রাণের তাজা রক্তে। সাধারণ মানুষ নিজের জীবন বাজি রেখে নেমে এসেছিল এক নতুন বাংলাদেশের স্বপ্নে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যখন নতুন সরকার ক্ষমতা গ্রহণ করলো, তখন মানুষের প্রত্যাশা আকাশ ছুঁয়েছিল। কিন্তু দিন যত গড়ালো, ক্ষমতার নতুন সমীকরণগুলো যখন আস্তে আস্তে স্পষ্ট হতে শুরু করলো, তখন মানুষ তীব্রভাবে শিউরে উঠল। খবরের কাগজের পাতায় যখন নতুন এমপি এবং নীতি নির্ধারকদের তালিকা প্রকাশ পেল, দেখা গেল ঘুরে ফিরে সেই একই পুরনো মুখ। 85 জন এমন ব্যক্তি আবার ক্ষমতার কেন্দ্রে ফিরে এলেন যারা কোনো না কোনোভাবে আগের চেনা ব্যবস্থারই অংশ ছিলেন। কেন এমন হলো? এত রক্তের পর কেন ফলাফলের ঘরটা শূন্যই রয়ে গেল? এর উত্তর লুকিয়ে আছে আমাদের সংসদ সদস্য নির্বাচনের গভীর এবং ত্রুটিপূর্ণ ব্যবস্থার ভেতরে। এই সিলেকশন সিস্টেমটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কোনো সাধারণ সৎ বা স্বাধীন চেতা মানুষ কখনোই এর ভেতর প্রবেশ করতে না পারে। হাসনাতের গল্পটা আবার একটু ভিন্ন, কিন্তু সমানভাবে করুণ। কিছুদিন আগেও সে ছিল জাতীয় এক আন্দোলনের প্রধান রূপকার, একজন খাঁটি ন্যাশনাল লিডার যার একটি মাত্র ডাকে পুরো দেশের রাজপথ কেঁপে উঠত। কিন্তু রাষ্ট্রযন্ত্র খুব ভালো করেই জানে কিভাবে একজন টগবগে বিদ্রোহীকে বশ করতে হয়। হাসনাতকে মেরে ফেলে ছায়া সরকার কোনো বিতর্ক করতে চাইল না। তারা তার জন্য বেছে নিল আরো সূক্ষ্ম এবং ভয়ঙ্কর এক ফাঁদ। তাকে সরাসরি সিস্টেমের ভেতরে টেনে নেওয়া হলো।
আজ হাসনাত ৩০০ জন সংসদ সদস্যের একজন। যে ছেলেটি একসময় লাখো মানুষের সামনে ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিত, আজ এই সুসজ্জিত সংসদের ভেতরে দাঁড়িয়ে কথা বলার জন্য সে সময় পায় মাত্র ৫ মিনিট। আর সেই ৫ মিনিটের ভেতরেও তাকে অন্তত ১৪ বার পয়েন্ট অফ অর্ডারে বাধা দেওয়া হয়। যে হাসনাত এক সময় পুরো দেশের আমূল পরিবর্তনের কথা ভাবত, তাকে এখন ব্যস্ত রাখা হয়েছে লোকাল নির্বাচনী এলাকার ছোটখাটো কালভার্ট নির্মাণ, রাস্তাঘাটে মেরামত আর টেন্ডারের হিসাব মেলাতে। সংসদ ভবনের ভেতরে যখন বর্তমান সরকারের নীতি নির্ধারকরা বসেন, তখন হঠাৎ করেই হাসনাত আব্দুল্লাহ দাঁড়িয়ে এমন কিছু প্রশ্ন ছুড়ে দেন যা পুরো হালের বাতাসকে ভারী করে তোলে। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, আওয়ামী লীগের সেই ফ্যাসিস্ট আমলটিতে যেসব ব্যক্তি সাংবাদিকতার ভেগ ধরে প্রেস ক্লাবের কার্ড গলায় ঝুলিয়ে প্রকাশ্যে গণহত্যা, দিনের পর দিন ধরে চলা প্রাতিষ্ঠানিক ভোট চুরি, গুম খুন এবং ব্যাংক ডাকাতির মতো জঘন্য অপরাধগুলোর পক্ষে মিডিয়াতে সাফাই গেয়েছে, যারা প্রতিনিয়ত টেলিভিশনের পর্দায় বসে এইসব অপরাধের ম্যানুফ্যাকচারিং কনসেন্ট বা সম্মতি উৎপাদন করেছে, তাদের বিরুদ্ধে আজ কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, এই জুলাই বিপ্লবের পর এত রক্তপাতের পরও সেই একই ফ্যাসিবাদের দোসর সাংবাদিকদের বিভিন্ন মিডিয়া হাউসে অত্যন্ত গোপনে এবং সসম্মানে পুনর্বাসন করা হচ্ছে। অন্যদিকে যারা জুলাইয়ের পক্ষের সাংবাদিক ছিল, তাদের অনেকেই বিভিন্ন চ্যানেল থেকে বের করে দেওয়া হচ্ছে। মাননীয় মন্ত্রীর কাছে আমার স্পষ্ট প্রশ্ন, যারা গুম খুন আর ভোট চুরির বৈধতা তৈরি করেছিল, সেই নামধারী সাংবাদিক আর অপরাধী মিডিয়া হাউসগুলোর বিরুদ্ধে সরকার আদৌ কোনো আইনি ব্যবস্থা নিয়েছে কি? আর যদি না নিয়ে থাকে, তবে কেন তাদের আবার পুনর্বাসন করা হচ্ছে? তার আইনগত ব্যাখ্যাই সংসদের সামনে উপস্থাপন করা হোক। এই জ্বলন্ত এবং ধারালো প্রশ্নের পর সংসদের ভেতরে এক পিনপতন নীরবতা নেমে আসে। সবাই তাকিয়েছিলেন সংশ্লিষ্ট মন্ত্রীর আসনের দিকে। রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে থাকা সেই ডিপ স্টেট খুব ভালো করেই জানে, এই দেশের মাঝে মধ্যে বড় বড় বিপ্লব আসে, মানুষ রক্ত দেয়, সরকার পালায়, কিন্তু ক্ষমতায় আসল রিমোট কন্ট্রোলটি কখনোই সাধারণ মানুষের হাতে যায় না। হয়তো কোনো এক বৃষ্টি স্নাত রাতে এই শরতেরই কোনো এক গলিতে আবার কোনো নতুন হাদির জন্ম হবে। সে হয়তো আবারও তার বুক চিতিয়ে চ্যালেঞ্জ করবে এই অভেদ্য সিস্টেমকে। কিন্তু দিন শেষে তার পরিণতি কি হবে? আরও একটি অজ্ঞাত লাশ, নাকি এবার সে সত্যিই পারবে এই অন্ধকারের দেয়ালটাকে ভেঙে গুড়িয়ে দিতে? সেই উত্তরের অপেক্ষাতেই আজ প্রহর গুনছে একটি পুরো রাষ্ট্র। তবে ছায়ার এই খেলায় শেষ চালটা সবসময় অন্ধকারেরই হয়, কারণ তারা কেবল সরকার বদলায় না, তারা আড়াল থেকে পুরো দেশটা চালায়। আর এই রাজনৈতিক থ্রিলারের ক্লাইম্যাক্সে আপনার আর আমার মতো সাধারণ মানুষ কেবলই একজন বোকা দর্শক, যারা পর্দার সামনের পুতুল নাচ দেখে তালি বাজায়, কিন্তু পর্দার পেছনের আসল ভিলেনকে কোনোদিনও দেখতে পায় না।